বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা রাজপথে নামবে। বিএনপির এই মুহূর্তে সবচেয়ে কর্তৃত্বপরায়ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি নেতা হিসেবে এসেছেন মির্জা ফখরুলের পরেই যার অবস্থান, তিনি জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদকে বিএনপির ডিফ্যাক্টো সাধারণ সম্পাদক হিসেবে সবাই ট্রিট করেন এবং বাংলাদেশে তারেক রহমান সাহেবের সবচেয়ে বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে সবাই তাকে দীর্ঘদিন থেকেই ওইভাবেই জ্ঞান করেন। ফলে তার কথা, তারেক রহমান সাহেবের কথা এবং তার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অন্য বিএনপি নেতাদের মতো নয়। এর কারণ হলো যে আপনারা সবাই জানেন যে জনাব সালাউদ্দিন সাহেব যথেষ্ট লেখাপড়া জানা মানুষ, একসময় সরকারি কর্মকর্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র, এলএলবি অনার্স, এলএলএম করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররাই সাধারণত আইন বিভাগে ভর্তি হন এবং সেই বিভাগের ছাত্র হিসেবে তিনি বিসিএস কর্তা হয়েছেন। আবার সেই সরকারি চাকরি ছেড়ে দিয়ে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে তিনি যেটি করেছেন সেটি হলো সবচেয়ে কৌশলগত এবং গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, সেই যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর গত 15টি বছর ধরে তিনি যেভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন এবং যেভাবে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করেছেন, প্রায় সব কিছু তাকে একজন একেবারে যাকে বলা হয় স্বর্ণ গলিয়ে গলিয়ে পুড়িয়ে পুড়িয়ে যেভাবে খাঁটি করা হয়, তেমনি একজন রাজনৈতিক নেতা হিসাবে তাকে ওইরকম পরিপক্ক করে তুলেছে। ফলে বিএনপির মধ্যে অনেক নেতা আছেন, জনাব তারেক রহমান সাহেব যখন কোনো কথা বলেন সঙ্গে সঙ্গে তিনি মাথা নাড়ান বা কোনো রকম অগ্রপশ্চাৎ না ভেবে তিনি নেতার নির্দেশ পালন করার চেষ্টা করেন। আমার মনে হয় যে জনাব সালাউদ্দিন সাহেব এখানে কিছুটা হলেও ব্যতিক্রম। তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করেন, তার মতামত ব্যক্ত করেন, তারেক রহমান সাহেবের মতামত শুনেন এবং যে সিদ্ধান্তগুলো তিনি নেন এটি যে তিনি অন্তর থেকে ধারণ করেন, অর্থাৎ তিনি কোনো অবস্থাতেই যে একেবারে মাস্টার পিস হয়ে বা মাউথ পিস হয়ে, নেতার মাউথ পিস হয়ে, কার্বন কপি হয়ে তিনি কোনো কাজ করেন ওবায়দুল কাদের সাহেবের মতো, ওরকম নয়। তিনি এখানে যে কথাগুলো বলেন পুরো কথাটার সঙ্গে তিনি একমত, বিশ্বাস করেন এবং তিনি সেটি ধারণ করেন। তার একটা বাস্তব প্রমাণ হলো অতি সম্প্রতি তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে সরকার সম্পর্কে তিনি গুছিয়ে যেভাবে কথাগুলো বলেছেন যে আমাদেরকে সম্ভবত আন্দোলন করতে হবে, এজন্য আন্দোলন করতে হবে যে আমরা চাই এই সরকার ভালো করুক এবং সরকারের উপর একটি নৈতিক চাপ সৃষ্টি করার জন্য। সরকারের অনেক সীমাবদ্ধতা থাকে, কখনো কখনো সরকারের যারা সাহায্যকারী রয়েছে তারা সরকারকে ভালো কাজ করতে দেয় না, আমলাতন্ত্র অনেক সময় জটিলতা সৃষ্টি করে। আর এখানে অনেকগুলো পক্ষ সরকারের সঙ্গে রয়েছে, সেই পক্ষ জামাত হতে পারে, ছাত্ররা হতে পারেন, দেশি বিদেশি বিভিন্ন চক্র হতে পারেন। তো অনেক ক্ষেত্রে সরকার দেখা গেল যে একটি ভালো কাজ করতে যেও তারা ভালো কাজটি নাও করতে পারেন। তো সেক্ষেত্রে রাজপথ থেকে যদি একটি চাপ থাকে তাহলে সরকারের জন্য ভালো কাজ করতে অনেকটা সুবিধা হয়। এর চাইতে এত ডিপ্লোম্যাটিক, এত পোলাইট এবং এত চমৎকার মিস্ত্রির ছুরি যেটিকে বলা হয়, এটি সাম্প্রতিক সময় আমরা দেখিনি। যেটি জনাব সালাউদ্দিন সাহেব তার বক্তব্যের মাধ্যমে ইউনূস সরকারের দিকে এটি চ্যালেঞ্জ হিসেবে ছুড়ে দিয়েছেন এবং তার যে বক্তব্য, সেই বক্তব্যের মূল প্রতিবিধান হলো যে আমরা রাজপথে নামব এবং আমাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো রাজপথের স্লোগানের মাধ্যমে আমরা সরকারের উপর একটি চাপ প্রয়োগ করব। মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, অর্থাৎ এর চেয়ে উচ্চ স্বরে আর এর চেয়ে স্পষ্টভাবে কোনো কথা হতে পারে না। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে বিএনপি এই রাজপথে নামার এই সিদ্ধান্ত কেন নিল? সেটাও রাজনীতির ময়দানে বেশ স্পষ্ট। কারণ হলো যে এখানে
কয়েকজন মানুষ, যেমন ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি, তার গুরুত্বপূর্ণ কয়েকজন উপদেষ্টা, যেমন ডক্টর আসিফ নজরুল সাহেব আছেন তিনি, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত সাহেব আছেন তিনি, এবং ছাত্রদের মধ্য থেকে যে ৩ জন উপদেষ্টা আছেন, এই ৩ জন উপদেষ্টার মধ্যে বিশেষ করে মাহফুজ এবং নাহিদ, এই দুজন যে কথাগুলো বলছেন এটিকে যদি আপনি ৫টি জায়গাতে স্থাপন করেন, মানে ৫টি ডট হিসাবে স্থাপন করেন, ডক্টর ইউনূসের বক্তব্য এক জায়গায় আর বাকি ৪ জনের বক্তব্য এক জায়গাতে, আর এরপর যদি আপনি জ্যামিতির সেই বা পরিসংখ্যানের যে গ্রাফ আমরা করি সেই অনুযায়ী এই ডটগুলোকে সংযুক্ত করেন, আপনি দেখবেন সব আঁকা বাঁকা এলোমেলো, মানে কারো কথার সঙ্গে কারো কথার মিল নেই এবং কোনো কথারই কোনো ধারাবাহিকতা নেই। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলছেন যে স্বল্প মাত্রায় যদি আপনারা সংস্কার চান তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, কিংবা খুব বেশি যদি সংস্কার চান তাহলে আরও ৬ মাস লাগতে পারে। অথবা তিনি যেভাবে অবোধ একেবারে যাকে বলা হয় ভালো মানুষের মতো যেভাবে বলেছেন যে আপনারা এসেছেন, আমাকে ডেকেছেন, আমি এসেছি, এত চিন্তা ভাবনা করে আসিনি, এখন যদি বলেন আমরা চলে যাব, যে কোনো সময় চলে যাব। তো তার এই যে কথা, এই কথার সঙ্গে সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের কোনো মিল নেই। এই কথার সঙ্গে যে সংস্কার কমিটি, সেই সংস্কার কমিটির যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মিল নেই। তার এই কথার সঙ্গে সরকারের ভ্যাট এবং ট্যাক্স বাড়ানোর যে চেষ্টা কোনো মিল নেই। তার এই কথার সঙ্গে সরকারি আমলা কামলাদেরকে খুশি করার জন্য সরকার যে কর্মকাণ্ড চালাচ্ছে এটি স্পষ্ট প্রমাণ করেছে সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতা পরিচালনা করতেছে, এই জন্য আমলাদের যে সাহায্য এবং সহযোগিতা লাগবে এটি তারা করতে চাচ্ছে। দ্বিতীয়ত, সরকার কোনো অবস্থাতেই সেনাবাহিনীর সঙ্গে কোনো মতদ্বৈততায় যাচ্ছে না। আপনাদের মনে আছে যে জাস্টিস হাবিবুর রহমানের সময়টিতে, তারপর আব্দুর রহমান বিশ্বাস যখন রাষ্ট্রপতি ছিলেন তখন সরাসরি সেনাপ্রধানের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব এবং সংঘাত শুরু হয়েছিল, এবং সেখানে এই দুজন ব্যক্তি অর্থাৎ জাস্টিস হাবিবুর রহমান এবং আব্দুর রহমান বিশ্বাস যে দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের কোটি ভাগের ১ ভাগও ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছেন না। তিনি সেনাবাহিনীর সঙ্গে চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলেছেন, এবং এখন এই সম্পর্কের ভিত্তিতে কি রাজনৈতিক পরিণতি ঘটতে যাচ্ছে এটা আমরা জানি না। অনেকেই 111-এর আদলে আরেকটা সরকারের ভয় করছেন, অনেকে মনে করছেন যে এখন মূলত দেশ চালাচ্ছে সেনাবাহিনী, ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত সেনাবাহিনীর যে ইচ্ছা, উইলফোর্স, ডিজায়ার, এই জিনিসগুলোকে বাস্তবায়ন করছে মাত্র। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একেবারে গোবেচারা, সহজ সরল, ভালো মানুষ হিসেবে তার যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি তিনি রাখতে চাচ্ছেন, আর পেছন থেকে যারা তুলনামূলকভাবে তরুণ তাদের দিয়ে এক একটা কথা বলে পুরো রাজনীতির ময়দানটিকে অস্থির করতে চাচ্ছেন এবং পানি ঘোলাটে করতে চাচ্ছেন। তো এই অবস্থার কারণে ইতিমধ্যে পানি কিন্তু ঘোলা হয়ে গেছে, মারাত্মক ঘোলা হয়ে গেছে, এবং সেই ঘোলার কারণে বিএনপির মতো একটি অভিজ্ঞ এবং প্রাজ্ঞ দল তারা খুব ভালো করে বুঝে গেছে যে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এবং আমরা এই একটা সময় বলতাম, এমনকি শেখ হাসিনাও বলতেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসে বা অন্তর্বর্তীকালীন একটা অরাজনৈতিক সরকার আসে তখন সেই সরকারের পরিণতি এত ভয়ঙ্কর হবে যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার চোখে মরিচ লাগিয়ে একসাথে হাওমাও করে কাঁদতে হবে, একই করলাম, একই হলো, এটা তো হওয়ার কথা ছিল না। এখন ওইরকম আমরা একটা অবস্থায় পৌঁছে গেছি কিনা এটা খুব দ্রুতই আমরা সেটা টের পাবো। এর কারণ হলো বিএনপি কোনো অবস্থাতেই সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না, তাদের ধৈর্যচ্যুতি ঘটেছে এবং তারা বুঝে গেছে যে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এই গেল একটি পার্ট। অন্যদিকে সরকার খুব দ্রুত তাদের মিত্র তৈরি করে ফেলেছে। ইতিমধ্যে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তারা তলে তলে সম্পর্ক গড়ে তুলেছে। বিশেষ করে ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই ইসলামপন্থী দলগুলোর সঙ্গে ক্যান্টনমেন্টেরও সম্পর্ক ভালো, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সম্পর্ক ভালো, এবং এটাই শুধুমাত্র সম্পর্কটা হয়ে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ তৈরি হচ্ছে না। এর বাইরে